নমস্কার শ্রোতা বন্ধুরা, তাহান টেলস অফ বেঙ্গলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের গল্প লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে অভয়ারণ্য। গল্পের সূত্রধার আমি মৌমিতা, গল্প পাঠে সৌমিক, অন্যান্য চরিত্রে সৌরভ রায়, নীল, বুবাই, মৌমিতা, দুর্বা, বর্ণালী, তানিশা, বিশেষ সহযোগিতায় সৌরভ মণ্ডল, শব্দগ্রহণ ও আবহে মিহাজ প্রোডাকশন হাউস, প্রচ্ছদে পিয়ালি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সংযুক্তা সিংহ রায়ের কলমে অভয়ারণ্য। গাড়িটা মীরার বাড়ির সামনে এসে থামল। বার দুয়েক হর্ন বাজানোর পর ব্ল্যাক ট্রাউজার আর হোয়াইট টি শার্ট পরিহিত মীরা নিজের রুকস্যাক ব্যাগ পিঠে নিয়ে এগিয়ে এলো গাড়ির সামনে। গাড়িতে ওঠার আগে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা মীরার বছর 6 ছেলেকে হাত নেড়ে টাটা করে গাড়িতে উঠে পড়ল মীরা। গাড়িটা চলতে শুরু করল। মীরা বাকিদের উদ্দেশ্য করে বলল, বাকি দুজন কোথায়? ওদের আগে পিক আপ করার কথা তো। গাড়ির ফ্রন্ট সিটে বসে রয়েছে সায়না। সায়না মীরার কথার উত্তরে বলল, ডোডো আর তৃপ্তি বাইকে যাবে বলল। মীরা একটু উত্তেজিত স্বরে বলল, সেটা আগে বলতে পারতিস তো, তাহলে আমিও বাইকটা নিয়ে যেতাম। শীষ দিতে দিতে গাড়ি চালাচ্ছিল কিগান। এবার শীষ দেওয়া থামিয়ে কিগান বলে উঠল, সবাই যদি আলাদাই যাবি তাহলে আগেই বলতে পারতিস। ভাবলাম এতদিন পর একটা ট্রিপ হচ্ছে, কোথায় সবাই মিলে একসাথে যাবো তা না। না সেটা নয়, আসলে ওরা গেল তো তাই বললাম। লাস্ট কবে যে রাইডে বেরিয়েছি তাই মনে পড়ে না। কথাটা বলে মীরা একটু চুপ করে গেল। আসলে বরাবরই মীরা বাইক রাইড ভীষণ পছন্দ করে, আর নিত্য নতুন গাড়ির শখ রয়েছে মীরার। সেই ক্লাস 12-এ পড়াকালীন লুকিয়ে বাইক চালানো শিখেছিল মীরা। কলেজে পড়াকালীন প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়ত। সেটা অবশ্য একা নয়, তখন সঙ্গী ছিল তুহিন। তুহিনের সঙ্গে তখন সদ্য প্রেম চলছে মীরার। মীরা আগাগোড়াই টম বয় টাইপের। শুধু 2 চাকা নয়, 4 চাকাতেও কম পটু নয় মীরা। তবে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল মীরার এহেন গাড়ি নিয়ে যত্রতত্র যাতায়াত। তুহিন একটা অ্যাক্সিডেন্টে বছর 2 আগে মারা যায়। তারপর মীরা বছর 4 ছেলেকে নিয়ে থাকে মীরার বাবার কাছে। ছেলেকে বাবার সান্নিধ্যে রেখে মীরা সামলাচ্ছে নিজের বিজনেস। অত্যন্ত কর্মঠ, সাহসী মহিলার প্রতিরূপ হচ্ছে মীরা। শেষ কবে মীরা ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়েছিল তা তার আর মনেই পড়ে না। তবে এবারে বন্ধুদের আবদার ফেলতে পারেনি মীরা। মীরার বাবাও মীরাকে আশ্বস্ত করে বলেছিল, 3-4 দিনের ব্যাপার, ছেলেটাকে ঠিক সামলে নেবে। তুই ঘুরে আয় মা, মনটা ভালো হবে। মীরার ছেলে মায়ের অবর্তমানে দুষ্টুমিটা একটু বেশিই করে ঠিকই, তবে মীরার অবশ্য ছেলেকে নিয়ে ভাবনার কিছু নেই। কারণ মীরার ছেলে দাদানকে পেলে মাকে অত খোঁজে না, বরং মীরা থাকলেই ওকে বেশি বাধ্যবাধকতা মেনে চলতে হয়। মনে মনে চিন্তা হলেও বাবার ভরসাতেই এক প্রকার নিশ্চিন্ত হই আজ মীরা বেরিয়ে পড়েছে সেই কলেজের বন্ধুদের সঙ্গে। ওদের গন্তব্য ওড়িশার ভিতর কণিকা উদ্যান। গল্পে আড্ডায় জমে উঠেছে সফর। গাড়ি চালাচ্ছে কিগান, আর তার পাশের সিটে বসে রয়েছে সায়না। 1 বছর হতে চলল কিগান আর সায়না দীর্ঘ প্রেমের সম্পর্ককে দাম্পত্যের রূপ দিয়েছে। কিগান ফুটবলার। এই কয়েক বছরে সে বেশ খ্যাতি লাভ করেছে খেলার জগতে। আর সায়না সাহিত্য নিয়ে পড়াশোনা করে, বর্তমানে পিএইচডি করছে। আর ইতিমধ্যেই খান 5 বই প্রকাশ হওয়ায় লেখিকা হিসাবেও অল্প বিস্তর পরিচিতি লাভ হয়েছে তার। ওদের পিছন দিকেই গাড়ির মিডলে মীরার পাশে বসে রয়েছে দ্যুতি। দ্যুতি বর্তমানে ব্যাংকে চাকরিরত। আর দ্যুতির পাশেই উইন্ডো সিটে বসে রয়েছে ঋষভ। ঋষভ পেশায় হচ্ছে শেফ। তবে এছাড়া ঋষভের আরেকটা শখ রয়েছে, সেটা হলো ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার মারাত্মক নেশা ঋষভের। দ্যুতি আর ঋষভের বিয়ে হয়েছে তা প্রায় 2.5 বছর হয়েছে, আর ব্যাক সিট খালি পড়ে রয়েছে। শুধু রাখা রয়েছে একটা গিটার। যে দুজন বাইকে রওনা দিয়ে মীরার মনে বাইক রাইড না করতে পারার চরম আক্ষেপে জন্ম দিয়েছে
তারা হলো ডোডো আর তৃপ্তি। মীরার মতো ডোডোও বাইক প্রেমী। সুযোগ পেলেই তৃপ্তিকে নিয়ে বেরিয়ে পড়ে দুদিনের ট্রিপে কিংবা নাইট আউটে। ডোডো আর তৃপ্তির রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে এই মাস 6 আগে। সামনের বছর সামাজিকভাবে বিয়েটা সেরে নেবে ওরা। ডোডো পেশায় সিঙ্গার, ওর একটা নিজস্ব ব্যান্ড রয়েছে। বলাই বাহুল্য যে ব্যাক সিটে রাখা গিটারটা ডোডোরই, আর তৃপ্তি হচ্ছে আর্টিস্ট। এদের প্রত্যেকেরই বাড়ির একটা দেওয়াল জুড়ে তৃপ্তির হাতে আঁকা একটা করে পেইন্টিং রয়েছে। সায়নার জন্মদিন সামনে, এই তো পরশুদিন। সেই উপলক্ষে সায়না আগে থেকেই আবদার জানিয়েছে তৃপ্তির কাছে ওদের নতুন বাড়ির জন্য একটা সুন্দর পেইন্টিং করে দিতেই হবে, আর সেটাই সায়নার এবারে জন্মদিনের গিফট। তৃপ্তি অবশ্য এতে খুশিই হয়। এই বিষয়ে না নেই তৃপ্তির, নেই কোনো প্রান্তীয়। হাইওয়েতে একটা ধাবার সামনে এসে থামল ব্ল্যাক কালারের রয়্যাল এনফিল্ড হিমালয়ান। গাড়ি থেকে নেমে দুটো চা নিয়ে বসলো তৃপ্তি আর ডোডো। তৃপ্তি ডোডোকে বলল, এখনো কতক্ষণ লাগবে রে? ডোডো চায়ে চুমুক দিয়ে বলল, এখনো ধর না ওই 3-3.5 ঘন্টা। তাহলে ওদের আগেই আমরা পৌঁছে যাব, তাই তো? হ্যাঁ রে, ওদের দেরি আছে। 14 বার রাস্তায় দাঁড়াবে তারপর না। হ্যাঁ, এই তো সায়না ফোনে সেটাই বলল, দুদি বমি করছে। ও শুরু হয়ে গেছে, বাবা ভালো ভালো। হাসিস না, অনেকেরই ওরকম হয়। আরে ভুলভাল খেয়েছি নির্ঘাত। চল উঠি চল। ওরা উঠে পড়ল চায়ের ভাঁড়টা ছুঁড়ে ফেলে। ডোডো গাড়ি স্টার্ট দিল। এদিকে এদের গাড়িতে এতক্ষণে যে গান চলছিল তার সাউন্ড কমে এসেছে। মীরা ফোনে কথা বলছে ওর ছেলের সঙ্গে। দুটি বার দুয়েক বমি করে ক্লান্ত হয়ে ঋষভের কাঁধে মাথা রেখে শুয়ে রয়েছে। ঋষভ দুতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিগান একইভাবে গাড়ি চালাচ্ছে, আর সায়না কিগানের সঙ্গে ওদের গন্তব্যস্থল সম্পর্কে আলোচনা করে নিচ্ছে একটু। হেই, গুগল বলছে 672 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভিতরকণিকা। হ্যাঁ, অনেকটা এলাকা। উড়িষ্যার ভিতরকণিকা উদ্যান হল ভারতের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এবং একটি গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্র। উফ, তুই এই গুগল থেকে এসব পড়া বন্ধ কর তো। আরে দেখতে দে না। এই বলছি যে আমরা কোন হোমস্টেতে থাকবো রে? ম্যাডিসন হোমস্টে। দাঁড়া, কেমন হোমস্টেটা দেখি। এই তো পেয়েছি। কিন্তু কি হলো, ভালো না? না, ভালো, এটা তো একদম ফরেস্ট এরিয়ার ভেতরে। আমাদের ওখানে স্টে করতে দেবে? অ্যালাউ আছে? না, অ্যাকচুয়ালি ওটা ঋষভ ঠিক করেছে। কি তাই তো ভাই? হ্যাঁ, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জ অফিসার আমার এক ভাই, ও থাকার জন্য একটা ইকো রিসর্ট বুক করতে বলেছে। আর আমি হ্যাঁও বলে দিয়েছি, বাকিটা গিয়ে দেখছি। আমরা ওই হোমস্টেতে ঠিক চলে যেতে পারবো। কেন? আরে কেন আবার? অন্য কটেজ মানে তো লোকালয়ের দিকে থাকা। জঙ্গলের যে অ্যাকচুয়াল ফিলিংস, অ্যাডভেঞ্চার, সেটাই তো উপভোগ করতে পারবো না। ওই একটাই হোমস্টে আছে যেটা একটু জঙ্গলের মধ্যে, বাকিগুলো তো সব ওই সামনের দিকেই। তাতে অত মজা নেই। কিন্তু পারমিশন না পেলে? সে গিয়ে দেখছি, ওটা আমি ম্যানেজ করে নেব। 3-4 দিনের ব্যাপার, এতজন আছি, আর ছোট বাচ্চা তো আর নেই, এত চাপের কি আছে? আর কিছুই তেমন নেই, ওই একটু সাপ আর কুমির। ওটাই তো ভয়। ধুর, ভাল লাগে না। আরে কুমির আর সাপ কি রিসর্টের ভিতরে আছে নাকি? সে তো জলে, এতেও এত ভয়? হাস্যকর ব্যাপার। এই হলো তোর প্যানিক করা স্বভাব। আর ওদিকে আরেকজনকে দেখ, ফোনে শাসন চালাচ্ছে। ওরে, এবার একটু ছেলেটাকে ছাড়, ওকে একটু খেলতে দে। মীরা ফোনটা কেটে বলল, চুপ কর তো। খেলছে না হাতির মাথা, খেতে চাইছে না তাই বকুনি খেলো। খাওয়া নিয়ে বড্ড জ্বালায় রে, আমি না থাকলে এরকম করে। ওরে, আর কত দূর? কোন জমের বাড়ি নিয়ে যাচ্ছিস বলতো? কেন, কটা জম আছে? এই, বাজে বকিস না তো, বল না। এখনো প্রায় 4 ঘন্টা। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়। ধুর, এভাবেই সারাটা রাত গাড়ি চলতে থাকলো। ঘড়িতে তখন সকাল 6:40। গাড়িটা থামলো ভিতরকণিকা উদ্যানে প্রবেশদ্বার চাঁদবালির সামনে। সায়না ব্যাগ থেকে ইনহেলারটা বার করলো। সায়নার চেহারা দেখেই বোঝা যাচ্ছে
ওর বেশ কষ্ট হচ্ছে। আসলে সায়নার ছোটবেলা থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে। মিনিট কয়েক পরে কিগান জিজ্ঞাসা করল, এই ঠিক আছিস? শরীর কি খুব খারাপ লাগছে? না না, এখন ঠিক আছি। নেমে পড়। এসে গেছি। হ্যাঁ, ও বাবা, এই সর সর, আমাকে আগে নামতে দে। উফ, এই তৃপ্তি আর ডোডোকে একটা কল করতো। আমার কথা হয়ে গেছে, সামনেই আছে, চল। কিছুটা দূরেই একটা দোকানের সামনে বসে অপেক্ষা করছিল ডোডো আর তৃপ্তি। বাকিদের আসতে দেখে তৃপ্তি বলে উঠল, এতক্ষণে এলি? তোরা আগে বলিসনি কেন? তাহলে আমিও... সারা রাস্তা আফসোস করে ওর শান্তি হয়নি। কি জ্বালা! দাঁড়া, আমি ভাইকে একটা কল করে নিই। এই, এখান থেকে কি আমরা নৌকায় করে যাব? হ্যাঁ, তোর শরীরটা খারাপ নাকি? চোখ মুখটা কেমন শুকনো লাগছে? ও টায়ার্ড বলে, আর অ্যাজমার জন্য। কেন, ইনহেলার? হ্যাঁ, সে তো আছে। বাবা, ওটা ছাড়া চলে? ঋষভ ওর ভাইয়ের সঙ্গে কথা শেষ করে এসে বলল, এই কিগান, ভাই বলল রেঞ্জ অফিসের ওখানে ও রয়েছে, টিকিট আর পারমিশন ইস্যু করিয়ে তারপর নৌকায় উঠব। ওদিকে ভিড়, সবাইকে লাভ নেই, আমরা চাই বাকিরা এখানে থাক, দরকার হলে ডেকে নেব। হ্যাঁ, আর ওই হোমস্টের ব্যাপারে পারমিশনটা কি হবে? ঋষভ আর কিগান হাঁটতে হাঁটতে বাকি প্ল্যান সেরে ফেলল। দেখ, ও মনে হয় না পারমিশন দেবে, ঠিক আছে? ওর কথা মতো একটা রিসর্ট বুক করেছি, জানিয়ে দেব। আর আমরা ওখানে গিয়েই ওই হোমস্টেতেই থাকব। যদি পরে কিছু বলে তখন বলবো যে জঙ্গলের দিকে ঘুরতে গিয়ে সবার কথা মতোই ওখানে থেকেছি, রিসর্টের বুকিংটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ, এটাই ঠিক আছে। বাট বাকিদের আর কিছু বলিস না, বলবি যে পারমিশন পাওয়া গেছে। হোমস্টে বুক করতে বলেছিলাম, করেছিলিস? হ্যাঁ, তা তো করাই আছে, কালই তো করলাম। ওকে। টিকিট কেটে পারমিশন ইস্যু করিয়ে ফিরে এলো ওরা। তারপর সবাই মিলে নৌকোয় চেপে বসল। ঋষভ সেই অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। এদিকে দ্যুতি আর তৃপ্তি সেই থেকে ওদের কয়েকটা ছবি তুলে দিতে বলছে। সে কথা কানেই নিচ্ছে না ঋষভ। ইতিমধ্যেই সায়না বলে উঠল, ফোনে ছবি তোলাই ভালো, এমনিতেও ও ছবি তুললে সেটা আর পাওয়ার আশা থাকে না। হ্যাঁ ঠিকই, আগের বছর তুলেছিলাম, গোটা 20টা ছবি তোলার পরে একটা ভালো এসেছিল। ওটা ভাবলাম ডিপি করব, সেই গুড়ে বালি, আজও মালটা দিল না। আরে আমাকেই দেয় না ছবি, ওর ওই প্রকৃতির আর জীবজন্তুর ছবি তোলাই ভালো। তারা তো ছবি চাইবেও না, তাই তাদেরকে ছবি দেওয়ার ঝামেলাও নেই। ওই জন্যই ওদের ছবি তুলি। তোর মতো ওদের অত খুঁতখুঁতানি নেই। আমার তোলা কোনো ছবি তোর পছন্দ হয়? যেমন তুলিস তেমনই ওঠে। তো কি, খারাপ লাগলে কি বলবো না? ওয়ে, এবারে থাম, নইলে জলে ফেলে দেবো সব কটাকে। সাঁতার জানিস তো? ওরকম বলিস না ভাই, এমনিতেই আমার জলে খুব ভয়। ওই জন্যই তো সাঁতার শিখতে হয় মামুনি। ওসব আমার দ্বারা হবে না, সাঁতার শেখাটা পরের জন্মের জন্য তুলে রেখেছি। ছোটবেলায় পিঁপড়ে খেতে পারতিস। ইস, কেন? কেন তা তুই বুঝবি না। এসে গেছি, নাম। নৌকাটা থামল ডাংমাল নামক জায়গাটিতে, যেটি ভিতরকণিকার একেবারে ভেতরের মূল কেন্দ্র। এটা জলপথে চাঁদবালি থেকে 38 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ওরা একে একে নামল। ফরেস্ট ডিপার্টমেন্টের ডাইনিং সুবিধা রয়েছে, তবে সেটা ডাংমাল নেচার ক্যাম্প কিংবা ফরেস্ট রেস্ট হাউসে যারা থাকেন তাদের জন্য। তবে ঋষভের ভাই ডাংমাল এরিয়ার দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার, সে ওদের জন্য সেটি বুকিং করে রেখেছিল, তাই সেই সুবিধা নিয়ে ওরা খাওয়া দাওয়াটা সেরে নিল ওখানে। আসলে এখানে আলাদা করে কোনো লোকাল হোটেল নেই, কারণ ডাংমাল পুরোপুরি সংরক্ষিত অরণ্যের ভেতরে। তারপর জঙ্গলের পথ ধরে চলতে শুরু করলো ওরা। মীরা বলল, হ্যাঁ, আমাদের তো বেশিরভাগটা নৌকাতেই ঘুরতে হবে, তাই তো? হ্যাঁ, হাঁটা পথ আছে জঙ্গলটা ঘুরে দেখার জন্য, তবে মেনলি এখানে নৌকা ভ্রমণটাই। কুমির, পাইথন, কিংকোবরা এইসব দেখবি। আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। বাবা, কোমরটা ধরে গেছে একেবারে। আমাদের হোমস্টেটা আর কত দূর? প্রায় অনেকটাই, হাঁটতে শুরু করুন আপনারা। তোরা এগো, আমি ভাইকে একটা কল করে আসছি। শুকনো পাতার খড়মড় শব্দ করে ওরা হাঁটতে থাকলো। রুট ম্যাপ দেখে বেশ কিছুটা যাওয়ার পর ওরা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। সায়না একটা গাছের গুঁড়ির উপর বসে পড়ল।
হাঁপাতে হাঁপাতে সায়না বলল, আর পারছি না, একটু দাঁড়া। আচ্ছা এখানে একটু বস আর জল খা। তোরা আর থাকার জায়গা পেলি না এরকম একটা জঙ্গলের মধ্যে? আরে কি মুশকিল, জঙ্গল এক্সপ্লোর করতে এসে জঙ্গলে থাকবি না তো কোথায় থাকবি? ফ্ল্যাট বাড়িতে? না, মীরা ঠিক বলেছে, এটা অনেকটা, এত দূর হেঁটে আসতে হবে তো আবার নৌকার কাছে। আর 2 কিলোমিটার, এসেই গেছি। আধা ঘন্টা লাগবে রে। চ। এখন ঠিক লাগছে? যেতে পারবি তো? সায়নার এরকম সময়ে একমাত্র ভরসাই হচ্ছে এই ইনহেলার। তার সাহায্যেই শ্বাসকষ্টটা একটু কমালো সে। কয়েক মিনিট পরে সায়না উঠে বলল, চল, আস্তে আস্তে হাঁটবো। সবাই পা পা করে এগোতে থাকলো। কিগান ঋষভের কাছে এসে বলল, কি বললি? বললাম ইকো রিসর্ট বুকিং আছে, পৌঁছে গেছি, তুই ম্যাপটা দেখ। আরে নেটওয়ার্কই তো নেই এখানে। আশা করছি যে এই সোজা রাস্তাটা ধরে গেলেই পৌঁছে যাব। বেশ খানিকটা পথ যাওয়ার পরে দেখা গেল জঙ্গলের মধ্যেই সেই হোমস্টে। 4 তলা বিশিষ্ট তাদের এই হোমস্টেটা। জঙ্গলের মধ্যে এটি একমাত্র থাকার জায়গা। চারিদিকে জঙ্গলে ঘেরা। হোমস্টেটির চারপাশ উঁচু পাঁচিল দ্বারা আবৃত। দেখলেই বোঝা যায় অত্যন্ত পুরনো এই হোমস্টেটা। কতকটা ওই বাংলোর মতো দেখতে, হয়তো এককালে তাই ছিল। ফলকে ইংরেজিতে লেখা ম্যাডিসন হোমস্টে। সামনের চওড়া বড় গেট খুলে ভিতরে ঢুকলো ওরা। সামনের দিকে বেশ কিছু ফুল গাছ রয়েছে। তারপর খানিকটা অংশ একটু ফাঁকা। সেই ফাঁকা উঠোন পেরিয়ে সিঁড়ি। গোটা 5 চওড়া সিঁড়ি দিয়ে উঠে গেলেই দরজা। দরজাটা অবশ্য খোলা, হয়তো ওদের জন্যই খোলা রয়েছে। বেশ বড় জায়গা ভিতরে। দরজার দুপাশ বরাবর লম্বা 2টো সোফা রাখা, আর ডান দিকে সোফার পাশে একটা লম্বা ফুলদানি রাখা রয়েছে। আর তার পাশ দিয়েই উঠে যাচ্ছে সিঁড়িটা। আর বাঁ দিকে সোফার পাশের খানিকটা অংশ বাদ দিয়ে রয়েছে একটা কাঠের দরজা। সেই দরজাটা অবশ্য বন্ধ। দেওয়াল জুড়ে রয়েছে বেশ পুরনো কিছু পেন্টিং আর ঘড়ি। পাশাপাশি 4টে ঘড়ি রয়েছে দেওয়াল জুড়ে। এক একটা ঘড়ি এক একটা দেশের সময় নির্দেশ করে। একটি ঘড়িতে সময় বেলা 12টা, অর্থাৎ এটি ভারতীয় সময় অনুসারে। আরেকটা ঘড়িতে 8:30, ভারতীয় সময়ের থেকে 3.5 ঘন্টা পিছিয়ে। এটি রাশিয়ার মস্কোর টাইম অনুসারে চালিত। পাশের ঘড়িতে সময় 2:30, অর্থাৎ এটি আমেরিকার ওয়াশিংটনের সময়কাল অনুযায়ী ভারতীয় সময় থেকে 9.5 ঘন্টা পিছিয়ে রয়েছে। আর শেষ ঘড়িতে বাজে 4:30, অর্থাৎ ভারতীয় সময় থেকে 4.5 ঘন্টা এগিয়ে। এটি অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরের নিয়ম অনুসারে চালিত। ভিতরে ঢুকে দুতি, সায়না আর ডোডো সোফায় গা এলিয়ে বসে পড়ল। তৃপ্তি পেইন্টিংগুলোর দিকে এগিয়ে গেল। কিগান আর ঋষভ দাঁড়িয়ে এদিক সেদিক দেখছে। ঋষভ উচ্চ স্বরে বলল, কেউ আছেন? আমরা কলকাতা থেকে আসছি, আমাদের বুকিং ছিল। এনিওয়ান ইজ হিয়ার? আরে ধর, কেউ নেই ওখানে। নিজেরাই চাবি খুঁজে রুমটুম দেখে নি চল। এমনিতেও এখানে অন্য কোনো ট্যুরিস্ট নেই, সুতরাং যে কোনো ঘরে থাকাই যায়। বাজে বকিস না, হাট করে গেট খোলা, নিশ্চয়ই লোক আছে, এদিক ওদিক গেছে, একটু ওয়েট করলেই তো হয়। দাঁড়া, ওই রুমটায় বোধহয় আছে। কিগান বাঁ দিকের বন্ধ দরজার কাছে গিয়ে দরজায় টোকা মেরে বলল, শুনছেন? তৎক্ষণাৎ ডান দিকের সিঁড়ি দিয়ে জুতোর খটমট শব্দ করে একজন নেমে এলেন। ফুল স্লিভ কালো সালোয়ার কামিজ পরিহিত একজন মধ্যবয়স্কা মহিলা। বয়স সম্ভবত 70-এর কোটায়, তবে তাতে বার্ধক্যের লেশমাত্র চোখে পড়ার উপায় নেই। তবুও চেহারা দেখলে এটুকু আন্দাজ করাই যায়। মহিলাটির উচ্চতা প্রায় 6 ফুটের কাছে। শক্তপোক্ত গরম চেহারায় বেশ ফর্সা গায়ের রং, বড় বড় সুগভীর চোখ, ঘন কালো কাজল। হাতে রয়েছে বিভিন্ন রকমারি আংটি, গলায় ক্রিস্টাল পাথরের লম্বা হার। ভদ্রমহিলা নিচে নেমে এসে দাঁড়িয়ে গম্ভীর ভারী স্বরে বললেন, Welcome. I am the caretaker of this homestay. You can call me Leela. ও আচ্ছা, হ্যাঁ নমস্কার, আমাদের বুকিং ছিল। পাশ থেকে কিগান বলল, উনি বাংলা বোঝেন না। ঋষভ হালকা হেসে বলল, ও এই রে, এক্সট্রিমলি সরি। No, it's okay. I don't speak Bengali, but I understand very well.
Anyways, did you have any trouble getting here? It's actually a bit far. একটু নয়, অনেকটাই দূরে। Yeah, I know you're very tired. Can you please give me a copy of your Aadhaar card with any of your signature? মহিলাটির কণ্ঠস্বর ভারী, তবে উনি অদ্ভুত এক ছন্দে কথা বলেন যা ওনাকে সবার থেকে আলাদা মনে করায়। কিগান এগিয়ে গিয়ে প্রত্যেকের সিগনেচার করা আধার কার্ডের জেরক্স জমা দিল। তারপর লীলা জিজ্ঞাসা করল, You need 4 rooms, right? ইয়েস ম্যাম। লীলা ড্রয়ার থেকে 4টে রুমের চাবি বের করে দিল কিগানের হাতে। No, ma'am. Just call me Leela, okay? 101 and 102 are on the second floor. 109 and 111 are third floor, okay? এই ফ্লোরেই 4টে রুম হলে ভালো হতো না? হ্যাঁ বলছি, দাঁড়া। এক্সকিউজ মি ম্যাম, ক্যান উই গেট 4 রুমস অন দ্য সেম ফ্লোর? No, this is not possible. Actually, not all rooms are clean. ওকে। এবার লীলা উচ্চস্বরে কাউকে ডাকলেন। Kama, come here, please. সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নেমে এলেন একজন লোক। লোকটির বয়স সম্ভবত 50 ঊর্ধ্ব। লোকটি ওড়িয়া, কাঁচা পাকা চুল, দাড়ি মুখ ভর্তি একেবারে। ফুল প্যান্ট আর ফুল হাতা জামা পরিহিত লোকটি, একটু যেন সামনের দিকে হালকা কুঁজো মতো। লোকটি সামনে এসে দাঁড়ালেন। লীলা লোকটিকে দেখিয়ে বলল, Okay, his name is Kama. He will cook for you. He will take care of you. Actually, I don't live here. ডোডো কিগানের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এই কি গান, এদিকে শোন, আমরা নিজেরাই রান্না করে নেব, আমাদের কোনো লোক লাগবে না। আরে নিজেদের মতো এনজয় করতে পারবো না, এই লোকটাকে বেকার রেখে হবেটা কি? বাট কেউ একটা থাকা ভালো। কি বলতে কি দরকার পড়বে? ও আমরা ম্যানেজ করে নেব। তাহলে ওনাকে সব কিছু দেখিয়ে দিয়ে চলে যেতে বল। বলছি লীলা ম্যাম। Please don't call me ma'am. Just call me Leela. ওকে ওকে, সরি। সো লীলা, উই ওয়ান্ট টু স্টে অ্যালোন। Okay, I understand. Kama, sobu kichi semanko buje diya. লীলার কথা মতো ঋষভ কামা নামক লোকটির সঙ্গে চলে গেল একতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের কিচেনে। কামা ঋষভকে সব কিছু বুঝিয়ে দেবে, আর কিগান বাকিদের নিয়ে চলে গেল রুমে। এদিকে ডোডো নিজের লাগেজ নিয়ে সিঁড়ির দিকে যেতে যাবে, ঠিক তখনই লীলা তাকে ডাকল। Excuse me. ইয়েস। If you don't mind, please come with me. ও শিওর। লীলা ডোডোকে সাথে নিয়ে ওই বন্ধ দরজার কাছে গেল। তারপর ওই দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল লীলা। Come here, please. ডোডো ভিতরে ঢুকে দেখল এই ঘরটি ভীষণ বড়। এটা হচ্ছে বার এরিয়া। আরেক পাশে একটা দরজা রয়েছে, সেটা অবশ্য খোলা। এখান থেকেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাইব্রেরি। ডোডো কৌতূহল বশত বলল, এটা লাইব্রেরি তো, ক্যান আই গো ইনসাইড অ্যান্ড টেক আ লুক? Yeah, of course. Why not? ডোডো লাইব্রেরির ভিতরে গিয়ে দেখল সারা ঘর ভর্তি বই। এতটাই নির্জন নিস্তব্ধ লাইব্রেরিটা যে নিজের পায়ের জুতোর খটমট শব্দটাও কানে লাগে। লীলার কণ্ঠস্বরে চারপাশ গমগমিয়ে উঠল একেবারে। So, how is the place? Are you interested in books? Yes, I mean, yeah, you say so. Actually, my only interest is in music. Very good. By the way, I have a gift for you. ডোডো লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। লীলা একটা রেড ওয়াইনের বোতল ডোডোকে দিয়ে বলল, It's for everyone. Thank you, ma'am. No, just call me Leela. Okay, whatever you say. Leela, thanks for the wine. লীলা ওই ঘর থেকে বেরিয়ে এসে আবার জোরে ডাকল। Kama! তখনই কামা নামক লোকটি এলো, আর সায়না এলো ডোডোকে ডাকতে। এই ডোডো, ওপরে আয় তো একবার। হ্যাঁ যাই। লীলা সায়নার কাছে এগিয়ে এলেন। সায়না লীলার দিকে তাকিয়ে একটু হাসল। লীলা আপাদমস্তক সায়নাকে দেখে নিয়ে সায়নার কাঁধে হাত রেখে বলল, Congratulations. সায়না একটু অবাক দৃষ্টি করে তাকিয়ে রইল লীলার দিকে। লীলা ডোডোর দিকে তাকিয়ে বলল, Enjoy your trip. Goodbye. লীলা আর কামা চলে গেল। ডোডো বলল, উপরে চল। সায়না আর ডোডো উপরে চলে গেল। সায়নার কি একটু অবাক লাগলো লীলার অদ্ভুতভাবে কংগ্রাচুলেশনস জানানোতে? বোধহয় হ্যাঁ, তবে সেটা সাময়িক।
ওরা নিজেদের ঘরে চলে গেল। 3 তলায় 101 নম্বর রুমে ঋষভ আর দ্যুতি, আর তার পাশেই 102-তে রয়েছে মীরা। 4 তলায় 109 নম্বর রুমে কিগান আর সায়না, আর ওদের পাশে একটা রুম ছেড়ে তার পাশের 111 নম্বর রুমে ডোডো আর তৃপ্তি। ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ল। কামা নামক লোকটা আজকের জন্য সমস্ত রান্না সেরেই রেখেছিল। কাল বরং ওদের নিজেদের রান্না নিজেদেরই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। এক এক করে সব এসেই মীরার ঘরে হাজির। গল্প আড্ডা হই হুল্লোড় চলছে। ইতিমধ্যেই ডোডোর মনে পড়ে গেল ওয়াইনটার কথা। ডোডো বলে উঠল, ইচ্ছা ভুলে গেছিলাম। আরে চল নিচে চল। কেন? আরে ওই লীলা একটা ওয়াইন গিফট করে গেছে তো। কেন রে? তা জানি না, হয়তো সবাইকেই দেয়। বার এরিয়াতে চল, যে একখানা ওয়াইন আছে না। একটা মিউজিক সিস্টেম রয়েছে সেখানে, তাতেই চলছে ওয়েস্টার্ন মিউজিক। ওরা সবাই একসাথে চিয়ার্স করল। তারপরই মীরা গ্লাসটা টেবিলে রেখে দিল। সায়না বলল, কি হলো, রেখে দিলি? তুইও কি আমার মতো হয়ে গেলি? দূর, না না, ওয়াশরুম থেকে আসছি, তারপর হবে। এদিকে ডোডো, কিগান, ঋষভ, দ্যুতি আর তৃপ্তি একে একে ঠোঁট ছোঁয়ালো ওয়াইনের গ্লাসে। ব্যতিক্রম একমাত্র সায়না। আসলে সায়নার ড্রিঙ্কসের প্রতি বরাবরই অনাগ্রহ। গ্লাসে চুমুক দেওয়া মাত্রই ঘটল অঘটন। একে একে প্রত্যেকেই ওয়াক তুলে থুথু করে উঠল, যেন ওয়াইনটুকু জিভ অব্দি পৌঁছতেই ওদের গাটা গুলিয়ে উঠল একেবারে। দ্যুতি তো একেবারে বমিই করে ফেলল। তৃপ্তিরও একই অবস্থা। বাকিরাও বেসিনে গিয়ে কল খুলে চোখে মুখে জল দিয়ে এসে বসল। তারপর ওদের গম্ভীর মুখে বসে থাকতে দেখে মীরা বলল, কি হলো রে, সব এরকম বাংলার 5-এর মতো মুখ করে বসে আছিস কেন? ডোডো একটু ইতস্তত করে বলল, সরি ভাই, আমি বুঝতে পারিনি। ওকে থামিয়ে দিয়ে দ্যুতি বলল, আরে তুই কি করে বুঝবি? সরি বলিস না। আরে তোর তো এতে দোষ নেই। ব্যাপারটা কি? ইচ্ছে করে ওই খারাপ ওয়াইনটা দিয়ে গেছে, একদম ফালতু। ছাড়, বাদ দে। বাদ দেবো মানে? তো কি করবি? উনি তো আর এখানে নেই যে কমপ্লেন করবি। ভাগ্যিস আমি খাইনি। কিগান কিছু একটা বলতে গেলে সায়না ওকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা শোন না, পিছনের দিকে একটা বাগান আছে, আমি জানলা দিয়ে দেখছিলাম, চল না ওদিকটা যাই। এখন এই অন্ধকারে? উফ, চল না, অন্ধকারেই যাব। ওরা সবাই উঠে পড়ল। হোমস্টের পিছনের দিকে এগিয়ে বসল সবাই। কেউ গাছের গুড়ির ওপর, কেউ ইট পেতে, কেউ কাঠের মজবুত চৌকো ঢাকনা বিহীন অপ্রয়োজনীয় বাক্সকে উল্টো করে। আর মাঝখানে জ্বলছে আগুন। কয়েকটা কাঠের টুকরো আর শুকনো পাতা জ্বালিয়ে সাময়িক আলোর বন্দোবস্ত করতে সক্ষম হয়েছে ওরা। এই বাগানের অংশটা বেশ খানিকটা বড়, আর বড় বড় গাছপালায় ভরা চারিদিক। ইহা বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দানবের মতো। অথচ দিনের আলোয় এই গাছের দুলতে থাকা পাতা দেখলে মনটা জুড়িয়ে যায় একেবারে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, হিম শীতল ঠান্ডা বাতাস বইছে। এখানে একা এসে দাঁড়ালে শরীরে যেন শিহরণ খেলে যায়। সেই শিহরণ কিছুটা ঠান্ডা হওয়ার জন্য হলেও বেশিরভাগটাই এই গা ছমছমে পরিবেশের জন্য। চারপাশে স্তব্ধতা, নির্জনতা আর গাঢ় অন্ধকার যেন গিলে খেতে আসে। এই ভয়ানক অন্ধকারে ঘন জঙ্গলের পরিবেশে একটু করে আলো টিমটিম করে চলছে, আর সেই আলো ঘিরে বসে রয়েছে ওরা 7 জন। গল্প আড্ডায় জমে উঠেছে আসর। ডোডো গিটার বাজিয়ে গান গাইছে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে, ওই আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা, মনে
জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গানটা থামালো ডোডো। হাততালি আর উল্লাসিত স্বরে হো হো করে উঠল সবাই। আর একটা গান গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ আর একটা গান গা। নো নো নো, এখন আর না, 6টা হয়ে গেল, এবার থাম। তোর কাছে পেপার আর পেন আছে তো? দে তো একবার। কি হবে? আরে দে না, অন্যরকম কিছু একটা করবো, দে। হ্যাঁ, তা আছে সায়নার কাছে। সায়না একটা ছোট্ট ডায়েরি আর একটা পেন ট্যাকে করে নিয়ে ঘুরে বেড়ায়, ওটা ওর স্বভাব। সায়না ডায়েরি আর পেনটা ডোডোকে দিল। ডোডো মাঝের দিকের পাতা ছিঁড়ে নিল একটা। সায়না একটু চোখ সরু করে দেখে নিল ডোডোকে। ডোডো চিরকুটে প্রত্যেকের নাম লিখে ভাঁজ করল, তারপর বলল, এর থেকে একটা করে চিরকুট তুলবো আর তাতে একটা করে নাম উঠবে। হ্যাঁ, যার নাম উঠবে তাকে বলতে হবে। কি বলতে হবে? ভয়, মানে কার কিসের ভয়? কি ভুল ভাল জিনিস। কিসের ভুলভাল জিনিস মামনি? হ্যাঁ, কিসের ভুলভাল? সবার ভয়ের কথা জেনে নিয়ে তারপর যদি তুই আমাদেরকেই ভয় দেখাস। আরে আমার ভয়টাও তো বলবো, এ কি? ওকে, খেলা শুরু কর। আরে বাস, হ্যাঁ এটা বেশ ইউনিক। প্রথমেই একটা চিরকুট তুলে নিল কিগান। কিগান কাগজটা দেখিয়ে বলল, তৃপ্তি। তৃপ্তি বলতে শুরু করলো, জল। আমার জলে ভয়। আমি এই জন্য কখনো সাঁতার শিখতে পারিনি। আমার মা খুব ভালো সুইমিং করে, আমাকে চেষ্টা করেছিল শেখানোর, আমি ভয়তেই শিখিনি। ওকে ওকে, নেক্সট। তৃপ্তি তুলল একটা চিরকুট, তারপর বলল, ঋষভ। ঋষভ হালকা হেসে বলল, আমার ভয়টা একটু অদ্ভুত। কিসে? কাঁচ, মানে ভাঙা কাঁচ দেখলেই কেমন না, মানে গাটা শিউরে ওঠে। ওকে নে, তুই একটা চিরকুট তোল। ঋষভ একটা চিরকুট তুলল। দুতি। আরে আমার সাপে বড্ড ভয়, মানে মারাত্মক, ওই ফোবিয়া বলতে পারিস। একবার কি হয়েছিল শোন, ওই ছোটোবেলায়, মানে ওই খুব ছোটও নয় তা বলে, ওই ক্লাস 9 হবে, লাইফ সায়েন্স বইটা একটা বিচ্ছিরি সাপের ফনা তোলা ছবি ছিল। এবার পড়তে গেলেই ওটা চোখে পড়তো, ভয় না, উফ বাবা গো, আমার গাটা না শিরশির করে উঠতো। আমি কি করেছিলাম জানিস? লাস্টে ওই পেজ দুটোকেই আমি স্টেপল করে দিয়েছিলাম, পড়িনি ওই দুপাতা। ভাব তাহলে। বাহ, এটা নতুন জানলাম। নে তোল একটা। দুতি একটা চিরকুট তুলে নিল। এবার আসল লোক, এই অদ্ভুত খেলার আসল কাণ্ডারি। বলে ফেলো বাবা, তোমার কিসে ভয়? আমার অ্যাকচুয়ালি ক্লাস্ট্রোফোবিয়া, মানে বদ্ধ কোনো জায়গায় আমার খুব দমবন্ধ হয়ে আসে। মনে হয় দম আটকে একেবারে মানে মরেই যাব। মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। এই জন্যই আমি লিফট, এলিভেটর কিছু ইউজ করি না। ওকে নাও দেখি, এবার কার টার্ন? ডোডো একটা চিরকুট তোলে। মীরা। মীরা ঠোঁটের কোণে হালকা হাসি। কিছুক্ষণ চুপ করে থেকে মীরা বলে, আমার আর ভয় কিসের? আমি তো নিজের সবচেয়ে কাছের মানুষকেই হারিয়ে ফেলেছি। মীরার চোখটা ছলছলিয়ে ওঠে। মীরা আকাশের দিকে চেয়ে বলে, আই মিস ইউ তুহিন। তারপরে চোখটা মুছে নিয়ে কোনো রকমে নিজেকে আবেগপ্রবণ হওয়া থেকে আটকে নেয় মীরা। নিজেকে কোনো রকমে একটু সামনে নিয়ে বলে, আসলে আমার কোনো কিছুতেই তেমন একটা ভয় নেই। দেখ, আমি বরাবরই গেছো, বাবা তো বলে হনুমান। ছোটবেলা থেকেই মা নেই, বাবার আদরে একেবারে বাদর হয়ে গেছি। তবে ইদানিং একটাই ভয়, জানিস তো, আমার ছেলেটা, ওকে হারিয়ে ফেলার খুব ভয়। আসলে
ওই তো আমার একমাত্র সম্বল। যাকে এবার দেখি কার পালা। বাকি আছেন তো জোড়া শালিক। মীরা একটা চিরকুট তুলে নিয়ে বলল। সায়না। সায়না ইনহেলারটা হাতে তুলে নিয়ে বলতে শুরু করলো। আমার ভয় এটা, আমার অ্যাজমা আছে ছোটোবেলা থেকেই, তাই ইনহেলেটটা হারিয়ে ফেললেই ভয় হয়। আমি ওটা কখনো কাছছাড়া করি না, শ্বাসকষ্ট হলেই আমার ভয় হয়, মনে হয় এবার বোধহয় মরেই যাব। কিগান সায়নাকে এক হাতে জড়িয়ে কাছে টেনে বলল, আমার ভয় তো তুই, তোকে হারিয়ে ফেললেই আমি শেষ। কথাটা শেষ করে সায়নার কপালে চুমু দিল কিগান। সবাই হি হি করে হেসে উঠল। ডোডো বলে উঠল, প্রেম দেখেছো রাধাকৃষ্ণের? কৃষ্ণ কলি আমি তারেই বলি। বাবা গো, এই ঢং করিস না, এবারে ভিতরে চল, ঠান্ডাটাও বাড়ছে। সবাই মিলে এবার ভিতরে এলো। খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গেল। ঘড়িতে কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে রাতের নিস্তব্ধতা। ঘড়িতে তখন রাত 12টা। সায়না বিছানায় বসে পিছন ফিরে ব্যাগে কি যেন খুঁজছে। নিজের কাঁধে একটা হাতের স্পর্শ পেতেই চমকে উঠল সায়না। ওহ তুই! এখন এখানে আর কাকে এক্সপেক্ট করেছিস? কথাটা বলতে বলতেই সায়নার গলায় কিগান একটা পাতলা চেইন পরিয়ে দিল। চেইনের মধ্যে রয়েছে একটা ছোট্ট পেন্ডেন্ট। এটা কি? হ্যাপি বার্থডে মাই সুইট ওয়াইফ, আই লাভ ইউ। আর শেষ নিঃশ্বাস অবধি এভাবেই ভালোবেসে যাব, কথা দিলাম। আমি জানি তো, আই লাভ ইউ মোর। সায়না কিগানের গলা জড়িয়ে গালে চুমু দিল। সায়নার ঘরের মধ্যে থাকা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো করে দেখল কিগানের দেওয়া উপহারটা। কিগান এগিয়ে এসে পিছন থেকে সায়নাকে জড়িয়ে ধরে বলল, পছন্দ হলো মহারানীর? সায়না একগাল হেসে বলল, খুব। তারপর সায়না কিগানের গলা জড়িয়ে ধরে বলল, আমারও একটা সারপ্রাইজ আছে। এই রে, বার্থডে গার্ল আমাকে কেন সারপ্রাইজ দেবে? দেব, আছে আছে। বলেই সায়না বিছানার কাছে এসে ব্যাগ থেকে কিছু একটা বার করল। তারপর কিগানের সামনে হাতের মুঠোটা খুলল। কিগান সায়নার হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে একেবারে নির্বাক। কিগানের ঠোঁটের কোণে হাসির ছিলিক। সায়নার হাতের প্রেগন্যান্সি টেস্ট কিটের উপর ফুটে উঠেছে দুটি রেখা। সায়নার শরীরে বেড়ে ওঠা নতুন প্রাণের আগমনের গল্প বলছে সে। কিগান আর কিছু বলতে না পেরে সায়নাকে বুকে জড়িয়ে ধরল। গত দিন 3 আগেই সায়না এটা জেনেছে, তবে সে অপেক্ষায় ছিল নিজের বার্থডের দিন এটা জানাবে কিগানকে। বাগানের দুটো বড় গাছের মাঝে একটা ঝুলন্ত দোলনা। অন্ধকারে সেই দোলনাটা দুলছে। শুধু দুলছে না, বরং অসম্ভব জোরেই যেন দুলছে সেটি। চাঁদের আলো এসে পড়ছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় একজন বসে রয়েছে সেই দোলনায়। সময়ের সাথে সেই দোলনার দুলুনি বাড়তে থাকে। কর্কর শব্দে কয়েকগুলো পাখি ডেকে ওঠে। কিন্তু কি পাখি সেগুলো? এত রাতে ডাকছেই বা কেন সেগুলি? মুহূর্তের মধ্যে দোলনার মধ্যে বসে থাকা প্রতিমূর্তির অবয়ব এক ঝাঁক বাদুড়ে পরিণত হলো। ওই বাদুড়ের ঝাঁক তেড়ে আসছে জোরে ডানা ঝাপটে। যত পিছিয়ে চলে যাচ্ছে সে, ততই ওরা তেড়ে আসছে। ওদের তীর বেগে ছুটে আসার গতিতে বুক কেঁপে উঠল। কিন্তু ওরা কার দিকে ছুটে আসছে? কার প্রতি হিংস্র হয়ে উঠছে ওরা? এবার ওরা একেবারে সামনে চলে এসেছে। বাদুড়গুলো বেশ বড় স্বাভাবিক আছে। বিভৎস হিংস্র বাদুড়ের ঝাঁক যেন একেবারে চোখের সামনে, যেন চোখ দুটো লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ছে। আচমকা চিৎকার করে উঠে বসলো সায়না। কিগান উঠে পড়ল থরফরিয়ে। কি হলো? সায়না জোরে জোরে শ্বাস নিচ্ছে। কিগান বিছানার পাশের টেবিল থেকে ইনহেলারটা নিয়ে সায়নার হাতে বাড়িয়ে দিল। এই নে, এটা নে। খুব কষ্ট হচ্ছে? এত ঘামছিস কেন? কিগান সায়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সায়না বলল, স্বপ্ন। কিসের? খারাপ কিছু? ও কিছু হবে না, নতুন জায়গা তো, এই জন্যই হয়তো ওরকম লাগছে। সায়না চুপ করে রইল। কিগান বলল, আয়
শুয়ে পড়। সায়না শুয়ে পড়ল। পরদিন ভোরে কামা নামক লোকটি এসে হাজির। ମୁଁ ତମମାନଙ୍କ ପାଇଁକା ରୋଷେଇ କରି ଆଣିଛି, ତେମାନେ ଆଉ କାହିଁ ବେକାର କଷ୍ଟ କରି ରୋଷେଇ କରିଥାନ୍ତ। ଲୀଳାକୁ କହିଥିଲି ଯେ ତମମାନଙ୍କ ପାଇଁକା ଖାଇବାକୁ ଆଣିକି ଆସିବାକୁ, ତେମାନେ କହିଲେନି ତମର କିଛି অসুবিধা হন তো? ডোডো একটু ভুরু কুচকে তাকিয়ে রইল, তারপর আমতা আমতা করে ঢোক গিলে বলল, আমিনকারা উড়িয়া জানুনকুন্না ডাইকিরিকিরি। কামা এবার অদ্ভুতভাবে ডোডোর দিকে তাকিয়ে রয়েছে। এতক্ষণ ডোডো যেমন কামার দিকে তাকিয়েছিল ঠিক তেমনভাবে। মীরা এসে বলল, কি আমিনকারা জানুনকারা করছিস? উনি বললেন উনি আমাদের জন্য রান্না করে এনেছেন, আমাদের কষ্ট করে আর রান্না করতে লাগবে না। আর লীলাজি আমাদের খোঁজ নিতে পাঠিয়েছেন ওনাকে, আমাদের কোনো অসুবিধে হচ্ছে কি না। আচ্ছা তুই কথা বল, আমি আসছি। মীরা এসে পড়ায় জোর বাঁচা বেঁচে গেছে ডোডো। এক প্রকার পালিয়েই গেল ও। মীরা অল্প বিস্তর ওড়িয়া জানে। দু চার কথায় কামাকে বিদায় জানালো মীরা। তারপর ওরা ঘুরতে বেরিয়ে পড়ল। জঙ্গলের বেশ খানিকটা পথ পেরিয়ে লোকালয়ের দিকে এসে পৌঁছল ওরা। ঋষভ আর মীরা ছবি তোলার চক্করে খানিকটা পিছিয়ে পড়েছে। দূর থেকে মীরা চেঁচিয়ে বলল, তোরা নৌকায় ওঠ, আমি আসছি পরেরটায়। এদিকে বাকিরা নৌকায় চড়ে বসে রয়েছে ততক্ষণে। নৌকা ছাড়বে এদিকে আর ওদের আসার নাম পর্যন্ত নেই। মীরা চেঁচিয়ে কি বলল সেটাও খুব একটা পরিষ্কার শুনতে পেল না ওরা। নৌকা থেকে নামারও উপায় নেই। ডোডো বলল, স্যার ওটা ঠিক চলে আসবে। ততক্ষণে নৌকা ছেড়ে দিয়েছে। এদিকে ঋষভ ছবি তুলতে ব্যস্ত। এখানের পরিবেশটা বেশ মনোরম, চারপাশ ঘন গাঢ় সবুজে ঘেরা, দেখলেই প্রাণ জুড়িয়ে যায় একেবারে। এই দিকটায় নেটওয়ার্ক পাওয়া গেছে। নেটওয়ার্ক আসতেই মীরার ফোনটা টুং টুং করে বেজে উঠে জানান দিল গতকাল থেকে আসা সমস্ত ফোন কল আর মেসেজে উপচে পড়ছে ওর ফোন। মীরা জিন্সের পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে অন করতেই ওর বুকটা কেঁপে গেল। মীরার বাবার অগন্তি ফোন কল আর ভয়েস মেসেজ। তুই তাড়াতাড়ি চলে আয়, তাতাইয়ের শরীর খুব খারাপ। মীরা তৎক্ষণাৎ ওর বাবাকে ফোন করলো। তারপর ঋষভকে ডাকলো। ঋষভ এসে মীরার চিন্তিত চেহারা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমাকে ইমিডিয়েটলি বাড়ি যেতে হবে। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তাতাইয়ের খেলতে গিয়ে মাথায় লেগেছে, অনেকক্ষণ জ্ঞান ছিল না। ডক্টর সিটি স্ক্যান করতে দিয়েছিল, 72 ঘন্টা অবজারভেশনে আছে। আমার খুব টেনশন হচ্ছে রে, ওদিকে বাবা একা সামলাতে পারবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। একটু দাঁড়া, ওরা ফিরে আসুক, তাহলে একসাথেই সবাই মিলে। ওদের ফিরতে ওই 3-4 ঘন্টার ব্যাপার, কিংবা হয়তো আরও বেশি। আর এতটা রাস্তা হোমস্টে অবধি অকারণে হেঁটে যাওয়া আসা মানে সময় নষ্ট। শোন না, তোরা আমার লাগেজটা প্লিজ ফেরার সময় নিয়ে আসিস, আমি এখান থেকেই বেরিয়ে যাই। ইম্পর্টেন্ট সব কিছু আমার হ্যান্ডব্যাগেই রয়েছে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আর প্লিজ ডোন্ট মাইন্ড। না না, ব্যাপারটা মনে করার নয়, এরকম তোকে একা ছাড়ি কি করে বলতো? আমি পারবো। দাঁড়া, আমি ওদের একবার কল করি, বুঝলি? ঋষভ দুদিকে ফোন করার চেষ্টা করল। যথারীতি ফোন গেল না। সম্ভবত ওরা যে এরিয়াতে আছে সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। মীরা বিরক্তির স্বরে বলে উঠল, প্লিজ বোঝার চেষ্টা কর, আমার যাওয়াটা খুব জরুরি। কিন্তু একা মানে? হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে। আর আমি এর আগেও তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, আমার কোনো প্রবলেম হবে না, বিলিভ মি। ঋষভ দোটানায় পড়ে গেছে। মীরাকে একা ছাড়তেও খারাপ লাগছে, এদিকে বাকিরা কেউই নেই। দুতিকে না জানিয়ে এভাবে যাবেই বা কী করে? অবশ্য মীরাকে নিয়ে বিশেষ ভয়ের ব্যাপার নেই, এসব বিষয় মীরা পারদর্শী। চট করে ঋষভের মাথায় এলো ওর ব্যাগে রয়েছে ডোডোর বাইকের চাবিটা। গতকাল ডোডোই কী জন্য যেন বেশ বলেছিল, তোর ব্যাগে রাখতো, পরে নিচ্ছি। পরে অবশ্য আর দেওয়া হয়নি, এখন ওটাই কাজে লাগাতে হবে। এক সেকেন্ড। ঋষভ ওর ব্যাগ হাতড়ে ডোডোর বাইকের চাবিটা মীরাকে দিয়ে বলল, এটা নে, ডোডোর গাড়িটা নিয়ে যাস, আর আমি তোর সঙ্গে যাচ্ছি, চল। তুই গাড়িটা নিয়ে বেরিয়ে যাবি আর আমি ফিরে আসবো। থ্যাঙ্কস ভাই, চল। মীরা বাইক স্টার্ট দিল। ঋষভ তারপর ফিরে এলো হোমস্টেতে। অপেক্ষায় রইল বাকিরা ফেরার।
তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ওরা ফিরল হোমস্টেতে। ঋষভের কাছে সমস্তটা শুনে ওরা চুপ করে বসে রইল। তারপর কিগান বলল, ইস, খুব খারাপ হলো এটা, এভাবে একা যাওয়াটা। তো কি করা যাবে এখন? কি করবি বল, বেরিয়ে পড়বি? সেটাই ভালো। বাইরে তাকিয়ে দেখ, আকাশ কালো হয়ে এসেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এক্ষুনি। এতটা রাস্তা হেঁটে গিয়ে বোটে উঠতে হবে, সেটা কি সম্ভব? না, ওভাবে হয় না। ভাবতো আমার কত খারাপ লেগেছে ওকে একা ছাড়তে। তাও ভালো ডোডোর বাইকের চাবিটা ছিল আমার কাছে। এটা ভালো কাজ করেছিস, বাইকে ও আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা শোন, আজ রাতটা কোনো রকমে কাটুক, কাল ভোরেই না হলে বেরিয়ে পড়বো, ওকে? দেখ, বললাম না বৃষ্টি নামবে। ওরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। জঙ্গলে এ আর নতুন কি, এ তো হামেশাই চলতে থাকে। তখন সন্ধে হয়ে গেছে। তৃপ্তি ওয়াশরুমে যায়। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সামনের আয়নাতে তাকিয়ে দেখে আয়নায় ফুটে ওঠা নিজের অবয়ব ওর দিকে তাকিয়ে হাসছে। তৃপ্তি আবার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকায়, কিন্তু তা সত্ত্বেও আয়নার মধ্যেকার তৃপ্তির চেহারা এক ভয়ানক রকম বিশ্রী হয়ে ওঠে। সেই ভয়াবহ চেহারাটি হাঁ করায় তার দাঁতবিহীন রক্তাক্ত মুখ গহ্বর দেখা যায়, যা যা ক্রমশ বাড়তে থাকে। তৃপ্তি প্রাণপণ চিৎকার করে ওঠে। তৃপ্তি আপ্রাণ চেষ্টা করে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসার, কিন্তু সেই দরজা খোলে না। আয়নার মধ্যেকার বিভৎস চেহারাটি উধাও হয়ে যায়। এক অদ্ভুত অদৃশ্য শক্তি তৃপ্তিকে বাথটাবে টেনে নিয়ে আসে। সুদীর্ঘ বাথটাব জলে পরিপূর্ণ হয়ে যায়। জলের নিচে তৃপ্তিকে যেন কোনো এক অদৃশ্য শক্তি চেপে ধরে রেখেছে, যার সঙ্গে লড়াইতে জিততে পারার ক্ষমতা তৃপ্তির নেই। জলের মধ্যে দম চাপা আর্তনাদ তৃপ্তির। একটা সময় পরে ছটফট করতে করতে তৃপ্তির দেহ শান্ত হয়ে ভেসে ওঠে। আয়নায় রক্তে লেখা কয়েকটি অক্ষর ভেসে ওঠে। গোটা গোটা অক্ষরে লেখা ভয়। আপনা আপনি খুলে যায় ওয়াশরুমের দরজার লক। অদৃশ্য কি যেন একটা বাথটাবের মধ্যে থেকে উঠে বাইরে বেরিয়ে যায়, নতুন কাউকে ভয় অনুভব করাতে। এদিকে ঋষভ জলের জগটা খালি দেখে রান্নাঘরে যায়। শেলফ থেকে একটা কাঁচের গ্লাস নিতে যায় সে, আর ঠিক তখনই সবকটা গ্লাস এক ঝটকায় মাটিতে পড়ে যায়। কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে চারিদিকে। ঋষভ একটু অস্বস্তি বোধ করতে থাকে। ওখান থেকে চলে আসতে চাইলেও তা ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওর পা দুটোকে আটকে রেখেছে। ঋষভ যেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। না চাইতেই ঋষভের হাত এগিয়ে যাচ্ছে কাঁচের টুকরোর দিকে। ঋষভ একটা কাঁচের টুকরো হাতে তুলে নিল। ঋষভ চিৎকার করে চলেছে। ঋষভের হাত আর ওর নিয়ন্ত্রণে নেই। কোনো এক অদৃশ্য শক্তি ওর হাতের মাধ্যমে কাঁচের টুকরোটা ধীরে ধীরে ওর গলার নলির কাছে এনেছে। ঋষভ আপ্রাণ চেষ্টা করেও পারছে না ওর হাত সরিয়ে নিতে। তারপর ঋষভের হাতে কাঁচের টুকরো দিয়ে বারংবার ওর নিজের গলা চিরতে থাকলো। অদ্ভুত এক আর্তনাদে ফেটে পড়লো চারপাশ। রক্তাক্ত ঋষভের দেহটা থপ করে পড়ে গেল মাটিতে। ছটফট করতে করতে স্তব্ধ হয়ে গেল ঋষভের দেহ। কিগান রান্নাঘরের কাছাকাছি ছিল। ঋষভের চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে কিগান। এই কি করেছিস? এই কি হলো তোর? ঋষভ, ঋষভ! এইসব অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় কিগান। ঋষভের রক্তাক্ত দেহের পাশে চোখ যায় কিগানের। রক্ত দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা ভয়। কিগানের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় যেন। কিগান অনুভব করে এসব স্বাভাবিক ঘটনা নয়। তার মানে কিগান আর ভাবতে পারে না। ছুটে যায় চারতলায় ওদের রুমের দিকে, যেখানে সায়না একা রয়েছে।
এদিকে সায়না রুমের মধ্যেকার একটা দেওয়াল আলমারি থেকে বাইবেলটা নিয়ে পড়ছিল। কিগান তৎক্ষণাৎ এসে হাঁপাতে হাঁপাতে সায়নাকে সমস্ত ঘটনা বলল। সায়না কিগানকে বলল, এবার কি হবে? আমার ভয়। চুপ, একদম চুপ। ওটা বলবি না। ওটাই আসল কারণ, উইকনেস, ভয়, যেটাকে কাজে লাগিয়ে সবাইকে শেষ করে ফেলবে। বুঝেছি, আমরা ভয় পাবো না। মনের জোর থাকলে আমাদের কিচ্ছু হবে না। কথাটা বলে সায়না বাইবেলের একটা পাতা খুলে পড়তে শুরু করলো। এখানে একটা লেখা দেখ, ফিয়ার ইজ অ্যান এনিমি অফ ফেথ, পারফেক্ট লাভ ফ্রম গড drives out fear, as fear is linked to punishment and an absence of that perfect love. Fear creates worry, torment and unrest, which can lead to poor decisions. মানে ভয়ের শত্রু হচ্ছে বিশ্বাস। ভগবানের প্রতি ভালোবাসা আর বিশ্বাস রাখলে ভয়কে জয় করা যায়। অবিশ্বাসী ভয়কে বয়ে আনে। তাই আমাদেরকে ভয়কে জয় করতে হবে। আমরা ভয়কে বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব নিজেদের আর ঈশ্বরকে। ভয় পেলে আমরা নিজেদের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলব, আর তখনই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব। সেটা কখনো হবে না। আমরা ভয় পাবো না। ওকে, আমরা কেউ ভয় পাবো না। চল চল, এবার বাকিদের কাছে চল, ওদেরকেও সাবধান করা দরকার। কিগান আর সায়না নিচে গেল। এদিকে ডোডো বারে বসে ড্রিঙ্ক করছিল। লাইব্রেরির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। অদ্ভুত শব্দে বাজছে একটা ইনস্ট্রুমেন্ট। ওটা কি পিয়ানো? ডোডো কৌতূহলের বশে ধীর পায়ে এগিয়ে যায়। লাইব্রেরির ভিতরে ঢুকতেই শব্দটা আরো দৃঢ় হয় যেন। ডোডো শব্দটা অনুসরণ করে লাইব্রেরির শেষ প্রান্তে পৌঁছায়। একটা বন্ধ দরজা। সেই দরজার সামনে দাঁড়াতে ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে যায়। ডোডো ভিতরে ঢুকে দেখে ঘরটির একপাশে একটা পিয়ানো। তবে সেটি বাজাচ্ছিলই বা কে? ঘরটির দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ছবি। একটি ছবিতে রয়েছে 3 জন, এক স্যুট পরা ভদ্রলোক, একজন ভদ্র মহিলা। ওনারা সম্ভবত স্বামী স্ত্রী। একটা বাচ্চা মেয়ে সম্ভবত বছর 5 হবে। কিন্তু পাশের ছবিতে বাচ্চাটিকে কোলে নিয়ে রয়েছে যে মহিলাটি, সেটা কে? এই ছবির দিকে তাকিয়ে থমকে গেল ডোডো। কে ওটা? খুব চেনা চেনা লাগছে না? লীলা? দেওয়াল জুড়ে আর বাকি ছবিগুলো দেখলে বোঝা যায় ডোডোর অনুমান ঠিক। ওই ভদ্রলোক ভদ্রমহিলার স্বামী স্ত্রী, কারণ পাশে একটি ফ্রেমে বিয়ের ছবি ওদের। সাদা গাউন পরা মহিলাটি খ্রিশ্চান বললেই চলে। ঘরের একপাশে আঁকিবুকি কাটা বিভিন্ন রেখা। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, নিঃসন্দেহে তাই। একটি ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। ছবিতে যে ভদ্রলোক রয়েছেন তার স্ত্রী করেন এই ব্ল্যাক ম্যাজিক। সেই ভদ্রমহিলাটি এই আঁকাবুকির পাশে বসে রয়েছেন। এমনই একটি ছবি দেওয়ালে টাঙানো। তবে লীলা? লীলা কে? ওই ব্ল্যাক ম্যাজিক করা ভদ্র মহিলাটির সাহায্যকারী? আর আর কেই বা পিয়ানো বাজাচ্ছিল একটু আগে? এবার ডোডোর মনে এলো ও এই ঘরে এসেছিল পিয়ানোর শব্দ শুনে, কিন্তু সেটা থেমে গেছে। অথচ এই ঘরে কেউ নেই। তবে কে বাজাচ্ছিল পিয়ানোটা? দরদর করে ঘামছে ডোডো। ডোডোর গলা শুকিয়ে এলো। ওর তৎক্ষণাৎ মনে হলো এ ঘরে আসা ওর ঠিক হয়নি। ডোডো তড়িঘড়ি ছিটকে বেরিয়ে এলো এই ঘর থেকে। লাইব্রেরিতে এসে ওর পা আটকে গেল। কি যেন আটকে রেখেছে ওকে। ডোডো এগোতে চাইলেও পারছে না এগোতে। এক অদৃশ্য শক্তি ওকে পিছনে টানছে। প্রাণপণ চেষ্টা করেও ডোডো পারছে না ওই অদৃশ্য শক্তির বাঁধন ছিন্ন ভিন্ন করে এগিয়ে যেতে। এই বিশাল লাইব্রেরিটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে ওর কাছে। চারপাশে দেওয়াল যেন এগিয়ে আসছে ডোডোর কাছে। দম আটকে আসছে ডোডোর। হাঁপিয়ে উঠছে ও। চারপাশ এরকম বদ্ধ নিষ্প্রাণ কেন হয়ে উঠছে? ডোডো কেন পারছে না এই লড়াইতে জিততে? ডোডো আছড়ে পড়ল একটা দেওয়ালের ওপর। তারপর সেই অদৃশ্য শক্তি যেন ওকে কাবু করে ফেলেছে। ডোডো নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ধীরে ধীরে। অনিচ্ছা সত্ত্বেও দেওয়ালে নিজের মাথা সজোরে ঠুকতে থাকে ডোডো।
সেই ঢিপ ঢিপ আওয়াজে হয়তো সেই অদৃশ্য শক্তি পরম তৃপ্তি লাভ করে। নিঃশব্দে খিলখিলিয়ে হেসে ওঠে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায়। একটা সময় ডোডোর নিষ্প্রাণ দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। একটা দুটো নয়, এক ঝাঁক কালো চকচকে লম্বা বেনুনির মতো সাপ সারা ঘরময় কিলবিল করতে থাকে। দুতি বিছানায় এক কোণে গুটিয়ে বসে রয়েছে, থরথর করে কাঁপছে দুতি। কাঁপা গলায় ঋষভকে ডাকছে সে। ঋষভ, ঋষভ, প্লিজ প্লিজ এদিকে আয়, প্লিজ এদিকে আয়। সাপ। বিছানায় দুতির একেবারে কাছে একটা লম্বা চওড়া কালো চকচকে বিষধর সাপ গোল করে পাকিয়ে তার চওড়া ফনা তুলে বসে রয়েছে। দুতির চিৎকারে গম গম করছে সারা ঘর। দুতি বিছানা থেকে নামতে যাবে, ঠিক এমন সময় ও দেখে নিচে মেঝেতে ওই সাপগুলো ছটফট করছে, যেন দুতির পা ফেলার অপেক্ষাতেই রয়েছিল সেগুলো। দুতি পা ফেললেই দুতির পাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে ওই বিষাক্ত জন্তুর দল। দুতি এক লাফে নিচে নেমে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখনই ও নিজের পায়ে একটা ভিজে স্যাঁতস্যাঁতে ঠান্ডা স্পর্শ অনুভব করে। বিছানায় থাকা সাপটা এখন ওর পাকে জড়িয়ে বেয়ে ওপরে উঠে আসছে। দুতি ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে সে। বাঁচাও, বাঁচাও, ঋষভ, বাঁচাও। কিছুক্ষণ পরে দুতি দেখে সাপটা আর নেই। দুতি সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়, আর ঠিক তখনই দেখে সিঁড়ি ভর্তি ওই ভয়ানক কালো সাপগুলো কিলবিল করছে একেবারে। দুতির দিকে তেড়ে আসছে ওই সাপটা। দুতি বলে উঠল, না ঋষভ, কি গান, আমার ভয় করছে, তোরা আয় না প্লিজ। কেঁদে কোকিয়ে ওঠে দুতি। তারস্বরে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। দুতি ছাদের এক কোণে ভয় সিটিয়ে যায়। সেই বিষাক্ত কালো চকচকে সাপটা কিলবিল করে এগিয়ে আসে দুতির কাছে। সাপটা তার চওড়া ফনা তুলে তেড়ে আসছে দুতির কাছে। হিস হিস শব্দটা কানে আসতেই দুতির বুক কেঁপে কেঁপে উঠছে। দুতি ঘামছে। দুতি চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। দুতি ছাদের ঘেরা পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে রয়েছে। থরথর করে কাঁপছে দুতি। সাপটা তেড়ে আসতেই দুতি লাফিয়ে পড়ল। দুতির দেহটা সপাটে গিয়ে পড়ল নিচে একটা কাঁটা গাছের উপরে। একটা পাথরের আঘাত পেয়ে দুতির মাথাটা থেতলে গেল একেবারে। কিগান আর সায়না নিচে নেমে এসেছে। কাউকে দেখতে না পেয়ে ওরা যায় ডোডো আর তৃপ্তির ঘরে। ডোডো, এই ডোডো। ডোডো, তৃপ্তি। সায়না ওদের বাথরুমের কাছে এসে দাঁড়ায়। বাথরুমের ভিতরে তাকাতেই চমকে ওঠে সায়না। তৃপ্তি, কি হয়েছে? সায়না কেঁদে ওঠে বাথটবে জলে থাকা তৃপ্তির দেহটা দেখে। কিগান বলে, আচ্ছা, ডোডো কোথায়? আর দুতি? ও মাই গড, দুতি একা। তুই ডোডোর কাছে যা, আমি দুতিকে দেখছি। ঠিক আছে, কিন্তু তুই একা? আমি পারবো, তুই একদম ভয় পাবি না, যা দেখ। সায়না চলে গেছে নিচে। কিগান খুঁজতে থাকে ডোডোকে। ডোডো, এই ডোডো, আরে কোথায় তুই? কিগান লাইব্রেরিতে গিয়ে ডোডোকে দেখে আঁতকে ওঠে। তৎক্ষণাৎ কিগান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। 3 তলায় উঠে দেখে খোলা ব্যালকানির রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে সায়না। কিগান এগিয়ে এসে বলে, সায়না, এই সায়না, তুই কি করছিস? নেমে আয় প্লিজ, নেমে আয়। ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই রে, একদম ভয় নেই, একদম ভয় পাবি না, আমি আছি তো। সায়না কাঁদতে থাকে আর বলে, আমায় বাঁচা, আমায় বাঁচা প্লিজ, কিগান, আমায় বাঁচা, আমি বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই, আমায় বাঁচা, আমায় বাঁচা প্লিজ কিগান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমায় বাঁচা। সাইনা প্লিজ নেমে আয়, ভয় পাস না। তুই তো বললি ভয় পাবো না আমরা, তাহলে কেন ভয় পাচ্ছিস? সায়না পড়ে যায়। কিগানের কানে ভেসে আসে সায়নার বলা কথাটা, আমায় বাঁচা প্লিজ কিগান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমায় বাঁচা। কিগান লাফিয়ে পড়ে ব্যালকনির উপর থেকে। সায়নার দেহটা হাওয়ায় মিলিয়ে গিয়ে এক ঝাঁক বাদুড়ে পরিণত হয়। তার মানে ওটা সায়না নয়। তবে সায়না কোথায়? সায়না দুটিকে খুঁজতে খুঁজতে এসেছিল ছাদে। ছাদ থেকে ঝুঁকে দেখতে গিয়ে দেখতে পায় এই দৃশ্যটা। বুকটা কেঁপে উঠল সায়নার। চিৎকার করে ওঠে সায়না। কিগান এসে পড়ে নিচে লোহার কয়েকটা শিকের উপর। কিগানের শরীরটা আটকে যায় ওই লোহার শিকের উপর। আর সেই ভয়ানক দৃশ্যটা দেখে সায়না ছাদের উপর থেকে। সায়না হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নেমে আসে। কিগানের কাছে এসে দাঁড়ায় এসে। কিগান ম্লান গলায় বলে, আমি আমি পারলাম না সাইনা, পারলাম না। আমি ভয় পেলাম, আমি ভয় পেলাম তোকে হারানোর। সায়না কাঁদতে থাকে। কিগান সায়নার হাত ধরে বলে, কাঁদিস না, কাঁদিস না। তোকে 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 পালাতে হবে, তোকে বাঁচতে হবে। আমাদের সন্তানের জন্য তোকে বাঁচতেই হবে। তুই তুই একদম ভয় পাবি না। আমি আমি কি করে? পারবি, তুই পারবি। মায়েরা সব পারে। তোকে তোকে মনে রাখতে হবে তোর মধ্যে আমাদের সন্তান রয়েছে। আমাকে আমাকে কথা দে যে তুই ভয় পাবি না, তুই বাঁচবি, আমাদের সন্তানকে বাঁচাবি। হ্যাঁ, কথা দিলাম আমি পারবো, আমাকে যে পারতেই হবে। তুই তুই চলে যা, তুই চলে যা। কথাটা শেষ করে কিগান নিশ্চুপ হয়ে গেল। কিগানের চোখটা বন্ধ হয়ে এলো। সায়নার হাতটা ছেড়ে দিল সে। সায়না চিৎকার করে উঠল এবার। তারপরেই একটা অদ্ভুত কালো হাওয়ার ঘূর্ণি এসে সায়নাকে টেনে নিয়ে আসার চেষ্টা করল। সায়না মাটিতে লুটিয়ে পড়েছে। দম চাপা কষ্ট হচ্ছে ওর। হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে সায়না। ওর মনে হলো ওর ইনহেলারটা প্রয়োজন, তবে এটা পকেট থেকে বের করে নেওয়ার ক্ষমতা ওর নেই। সায়নাকে এক অদৃশ্য শক্তি আটকে রেখেছে। উঠে দাঁড়াতে দিচ্ছে না সায়নাকে। সায়না চোখ বন্ধ করে নিল। ওর কানে বেজে উঠল কিগানের বলা কথাগুলো। আমাকে আমাকে কথা দে যে তুই ভয় পাবি না, তুই ভয় পাবি না, তুই তুই বাঁচবি, আমাদের সন্তানকে বাঁচাবি। সায়না চোখ খুলল। সায়নার মুখের সামনে এগিয়ে আসছে একটা বিভৎস চেহারা। সেই চেহারা এবার হাঁ করে রয়েছে। দাঁতবিহীন রক্তাক্ত মুখ গহ্বর ক্রমশ বাড়তে থাকে তার। কিন্তু সায়না নির্ভয় এক দৃষ্টে তাকিয়ে থাকে সেদিকে। সে বিভৎস চেহারাটি হাওয়ায় মিলিয়ে যায়। সায়না উঠে দাঁড়ায় এবার। বেরিয়ে পড়ে হোমস্টে থেকে। গেটটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। গেটের উপরে রক্তে গোটা গোটা অক্ষরে লেখা একটা কথাই ভেসে আসে, ভয় পেও না। দৌড়াতে থাকে সায়না। প্রাণপণ চেষ্টা করে দৌড়ানোর, কিন্তু একটা সময় হাঁপিয়ে ওঠে সে। তারপরেই ওর মনে হয়, না, আমি পারবো, আমি পারবো, আমি যে মা। সায়না দৌড়তে দৌড়তে এসে একটা গাছের তলায় বসে। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পরে ভোরের আলো ফোটে। পাখির কলরবে চোখ খুলে তাকায় সায়না। পকেটে ফোনটা টুং টুং শব্দ করে বেজে ওঠে।
পকেট থেকে ফোনটা বের করে সায়না দেখে মীরার ভয়েস মেসেজ। আমি সেফলি বাড়ি এসে গেছি, আর তাতাইও এখন ভালো আছে। তোরা টেনশন করিস না, ওকে? এনজয় কর, আর তাড়াহুড়ো করে ফেরার কোনো দরকার নেই। টাটা। সায়না এগিয়ে যায় বন দপ্তরের কর্মকর্তাদের সমস্ত ঘটনা জানাতে। তারপর বাড়ি ফিরবে সায়না। সায়নার গায়ে এসে পড়ল সোনালি রোদের আলো। সায়নার মনে হলো ওর যেন আজ নতুন জন্ম হলো, মা রূপে, যাকে শয়তান হারাতে পারে না, অশুভ শক্তি দমাতে পারে না, যে ভয়কে জয় করতে পারে নিজের জন্য, নিজের সন্তানের জন্য। তাই জন্যই তো মা শক্তির প্রতীক। এতক্ষণ শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে অভয়ারণ্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্পের আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তবে আজ আসি, আবার ফিরব অন্য কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।